আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের এখনই সময় এবং বিনিয়োগ সহজ করতে সব খাতে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। সকালে বেইজিংয়ের সাংগ্রিলা হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের যৌথ আয়োজনে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা শীর্ষক সম্মেলনে এসব বলেন তিনি। বিনিয়োগের জন্য চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের প্রধান সেক্টরগুলোকে বিবেচনা করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের অবকাঠামো, জ্বালানি ও লজিস্টিক্স সেক্টরে বিনিয়োগের অপার সুযোগ রয়েছে। এছাড়া বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টর তথ্য প্রযুক্তি, পর্যটন, কৃষি, প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং উন্নয়ন খাতে বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসতেও বিনিয়োগকারীদের আহ্বান জানান শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের বিভিন্ন কোম্পানি এবং প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসা বাণিজ্য বিষয়ক 16টি সমঝোতা স্মারক সই হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দর্শক, আগেই জানিয়েছি 4 দিনের দ্বিপক্ষীয় সফরে চীন আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর কভার করতে চীনের বেইজিংয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল হাসান। সরাসরি তার সাথে আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি। মুকসিমুল, প্রধানমন্ত্রীর সাথে আজ চীন সরকারের কার কার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং আর কি কি কর্মসূচি আছে প্রধানমন্ত্রীর, আমাদেরকে জানাবেন। আজকে সারাদিনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের ভিতরে একটি পর্ব শেষ হয়েছে, অর্থাৎ যে পর্বটি এখানে ছিল যে ট্রেড, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট, যেটি বাংলাদেশ এবং চীনের যৌথ উদ্যোগে হচ্ছে, সেই সামিটে প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন এবং আমরা সংবাদেই জানিয়েছি যে সেখানে প্রধানমন্ত্রী কি বক্তব্য দিয়েছে। এর বাইরে যদি বলি, প্রধানমন্ত্রী আজকে বেশ কিছু কর্মসূচিতে আরও অংশ নেবেন। সেই কর্মসূচিগুলোর ভিতরে উল্লেখযোগ্য বলা যায় যে চীন সরকারের উচ্চ পর্যায়ে একটি প্রতিনিধি দল এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কর্তৃক অভ্যর্থনা জ্ঞাপন করবেন প্রধানমন্ত্রীকে আজ সন্ধ্যা 6টায়। এর বাইরে যদি বলি, চীনের কমিউনিস্ট পার্টির যিনি প্রধান রয়েছেন, অর্থাৎ চীনের কমিউনিস্ট পার্টির সভাপতির সঙ্গে, প্রেসিডেন্টের সঙ্গেও একটি সৌজন্য সাক্ষাৎ রয়েছে প্রধানমন্ত্রীর এবং একটি বৈঠক রয়েছে। এবং আজকে সারা দিনের ভিতরে বলা যায় এই মুহূর্তে এখানে বিরতি রয়েছে এবং বিরতি শেষ হয়ে গেলে তারপরে বিকেলে প্রধানমন্ত্রীর এই চীনের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিবর্গের সঙ্গে, অর্থাৎ এখানকার সরকার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং সব শেষে প্রধানমন্ত্রীর সম্মানে চীনা রাষ্ট্রদূত, চীনা এম্বাসি যেটি রয়েছে চাইনিজ, সেই এম্বাসি কর্তৃক আজকে একটি উষ্ণ অভ্যর্থনা রয়েছে। যদিও আরো একটি অভ্যর্থনা আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর জন্য চীনের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে তার যে বৈঠক রয়েছে, সেটির পরে আগামীকাল সন্ধ্যায় আরো একটি অভ্যর্থনা রয়েছে। বলা যায় যে প্রধানমন্ত্রীর 4 দিনের সফর থাকলেও মূল কর্মসূচি মূল কর্মসূচি মূলত এই মঙ্গলবার এবং বুধবার। তো আমরা যতটুকু দেখেছি এই 2 দিনের কর্মসূচি খুব টানা কর্মসূচির মধ্যে রয়েছে। আজ দিন সারাদিনই তিনি ব্যস্ত সময় পার করবেন এবং আগামীকালও তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বেশ কিছু দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সই থেকে শুরু করে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবেন। তো লোপা, এই হচ্ছে চীনের বেইজিং থেকে প্রধানমন্ত্রীর সফরের সবশেষ খবর। বেইজিং থেকে জানছিলাম প্রধানমন্ত্রীর সফরের খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি চাকুরিতে কোটা বাতিল নিয়ে আদালতের রায় হওয়া পর্যন্ত জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতেও কারো উস্কানিতে পা না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি বলেন, সব পক্ষের সাথে আলাপ আলোচনা করে সব পক্ষের কথা শুনে আমি মনে করি দেশের সর্বোচ্চ আদালত, অ্যাপিল বিভাগ বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে এবং ওই পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে
অনুরোধ করব জনদুর্ভোগের কারণ যাতে সৃষ্টি না হয়। সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আজও কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ বিষয়ে জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, কর্মবিরতি কি শুরু হয়েছে কিনা এবং আজকের পরিস্থিতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? লোভা, আপনি জানেন যে এই নবম দিনের মতো আজকের এই প্রত্যয় অন্তর্ভুক্তির প্রতিবাদে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই আন্দোলনের ফলশ্রুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে কোনো ধরনের পরীক্ষা হচ্ছে না, সেখানে কোনো ধরনের ক্লাস হচ্ছে না, যে কারণে একটি শঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছে যারা নতুন করে ভর্তি হয়েছে সেই শিক্ষার্থীরা। একই সাথে এখানে যে শিক্ষকরা রয়েছে, বিশেষ করে শিক্ষক যে আন্দোলনটি যারা পরিচালনা করছে সেখানে নিজামুল হক ভূঁইয়া তিনি প্রধান, তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছিল, তারা কিছুক্ষণ আগে বলেছেন যে সরকারের সাথে তারা বেশ কয়েকবার আলোচনা করেছেন, তাদেরকে একটি আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধানের যে পথ সেই পথ দেখানোর কথা বলা হয়েছে। যদিও সেটা কবে হবে সেটা এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে তিনি বলেননি। এর সাথে আছে এখানে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাতুদা ওয়াহিদ, তিনিও এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। একই সাথে শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশের যে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে আন্দোলনকারী শিক্ষকরা তাদের সাথে একইভাবে আন্দোলন করছেন, আমরা সেটিও দেখেছি। তবে 12টা থেকে যে আন্দোলন, বিশেষ করে এই সর্বাত্মক কর্মবিরতি সেটি শুরু হবে। এর আগে আমরা দেখেছি যে কোনো ধরনের ক্লাস পরীক্ষা কার্যক্রম আমরা কোথাও হতে দেখিনি। একই সঙ্গে এখানে যে রেজিস্টার্ড বিল্ডিংয়ে যে অফিসিয়াল যে কাজগুলো রয়েছে শিক্ষার্থীদের সেটিও কিন্তু বন্ধ রয়েছে, কারণ শ্রমিকরাও কিছুক্ষণ আগে তারা তাদের দাবিতে, বিশেষ করে কর্মচারী যারা রয়েছে তাদের দাবিতে তারা এখানে বিক্ষোভ করছে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অচল, এটি বলা যায় আসলে। জানছিলাম শিক্ষকদের কর্মবিরতির খবর। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের 11.5 কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। সকালে দুদকের মামলায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক ডক্টর জেবুন্নেসা এই আদেশ দেন। দুদকের আইনজীবী অ্যাডভোকেট কাজী সানোয়ার আহমেদ লাবলু জানান, দুদকের মামলায় শুনানি শেষে আদালত সিএমপির এডিসি কামরুল হাসান ঘুষ গ্রহণ ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে তথ্য মিলেছে। একই সাথে তার স্ত্রী সাইমা বেগমের নামে বিপুল পরিমাণ সম্পদের তথ্য মিলেছে দুদকের অনুসন্ধানে। একজন গৃহিণী হয়ে বিপুল পরিমাণ সম্পদের পাশাপাশি দুইজনের 11.5 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন আদালত। আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুব দলের 6 সদস্যের নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। গেল 14 জুন যুব দলের আগের কমিটি বিলুপ্ত করা হয়। মোনায়েম মুন্না আগের কমিটির সাধারণ সম্পাদক আর নুরুল ইসলাম নয়ন ছিলেন সহ সভাপতি। নতুন কমিটির সিনিয়র সহ সভাপতি করা হয়েছে ঢাকা জেলা যুব দলের সাবেক সভাপতি রেজাউল করিম পলকে। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাহ হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ও দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তীতে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির দিকে, তবে পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমার সাথে সাথে কিছুটা উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি। তবে কাজীপুর সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার প্রায় 20,000 পরিবার পানিবন্দী রয়েছে। বন্ধ রয়েছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। পানির নিচে তলিয়ে রয়েছে প্রায় 6,500 হেক্টর জমির ফসল। এ কারণে গবাদি পশুর গোখাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। অন্যদিকে গাইবান্ধায় এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। ডুবে আছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। পানিবন্দী রয়েছে প্রায় 50,000 মানুষ। বন্ধ রয়েছে 80টি শিক্ষা প্রতিষ্ঠান। জামালপুরের দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার 50টি ইউনিয়নের প্রায় 3 লাখ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় আছে। বন্যার কারণে তলিয়ে গেছে 8,000 হেক্টর ফসলি জমি। এছাড়া রংপুর, কুড়িগ্রাম, বগুড়া, নেত্রকোনা, শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতির দিকে, তবে নিম্নাঞ্চল এখনও তলিয়ে আছে পানিতে।
সারা দেশে গত 30 জুন থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা শুরু হলেও বন্যার পরিস্থিতিতে সিলেট বিভাগের 4 জেলায় 9 দিন পিছিয়ে আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই খবর জানতে এখন আমরা চলে যাচ্ছি সিলেটে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, পরীক্ষা তো শুরু হয়েছে, সার্বিক পরিস্থিতির কি অবস্থা? দফায় দফায় 3 দফায় বেড়েছে পানির উচ্চতা। নদীর পানি একদিকে অতি ভারী বৃষ্টি, অন্যদিকে পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। এখনো কিন্তু 5 লাখের উপর মানুষ পানিবন্দী আছে, 8,000 মানুষ আশ্রয় কেন্দ্রে আছে। এই পরিস্থিতিতে প্রায় 8 দিন পিছিয়ে 9 দিন পিছিয়ে আজ পরীক্ষা শুরু হয়েছে। এবং আজকের যদি আমরা চিত্র দেখাই যে সিলেটের দক্ষিণ সীমা সরকারি কলেজে এর বাইরে দেখবেন পুরোটাই পানিবন্দী। এরকম বেশ কয়েকটি কেন্দ্র আছে যেগুলোর বাইরে পানি এরকম পানি চুচুম্বুর আছে, যদিও যে কেন্দ্রগুলোতে পানির ভিতরেও শিফট করা হয়েছে। এবং এখন পর্যন্ত আমাদের শিক্ষা বোর্ড জানিয়েছে এবং ভিজিট করেছি, যেখানে দেখেছি যে পরীক্ষা কেন্দ্রে কিন্তু পানি নেই, মানে কক্ষের ভিতরে পানি নেই, কিন্তু কেন্দ্রের বাইরে এরকম নানান বালির বস্তা বিছিয়ে বা নানান ভাবে শিক্ষার্থীদের যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই অবস্থায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং 27টি কেন্দ্রের 309টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 83,000 পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা। কিন্তু এই বন্যা পরিস্থিতিতে যেহেতু অনেকে যেতেই পারছেন না কেন্দ্রে, অনেকের প্রস্তুতি হয়নি, কারণ 1.5 মাস ধরে বন্যা পরিস্থিতির সাথে লড়াই করতে হচ্ছে আসলে কথা। কিন্তু এই বন্যা পরিস্থিতিতে যেহেতু অনেকে যেতেই পারছেন না কেন্দ্রে, অনেকের প্রস্তুতি হয়নি, কারণ 1.5 মাস ধরে বন্যা পরিস্থিতির সাথে লড়াই করতে হচ্ছে আসলে শিক্ষার্থীদেরও তাদের প্রস্তুতি যথেষ্ট হয়নি। এই কারণে কিন্তু আমরা অনুপস্থিতির হার অনেক বেশি দেখছি। আমরা এই কলেজেই প্রায় 1306 জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা, কিন্তু 1242 জন পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হয়েছেন বা পরীক্ষা দিচ্ছেন বলে আমরা জেনেছি। এবং সব মিলিয়ে অনুপস্থিত হারটা অনেক বেশি হবে বলেই ধারণা করা হচ্ছে। এবং অভিভাবকরা বলছে যে পরীক্ষার্থীরা আসলে যথেষ্ট প্রস্তুতি নিতে পারেনি, যার কারণে আরেকটি ফলাফল বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে হয়তো সিলেট। কিন্তু শিক্ষা বোর্ড বলছে যে আর পিছিয়ে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আগামী কয়েকদিনের মধ্যে আরও পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এখনই তারা পরীক্ষা নিচ্ছে। তবে প্রস্তুতিহীনতার মধ্যেই আসলে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত বাকি সব পরিবেশ সুষ্ঠু আছে। আশা করা হচ্ছে যে অনুপস্থিতির হার কম হবে বলে তারা এখনো আশা প্রকাশ করছেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা। লোপা, জানছিলাম সিলেটের বন্যা ও এইচএসসি পরীক্ষার খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।